সুপ্রিয় দর্শক, দেশে বিদেশে যেখান থেকেই দেখছেন সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এনটিভির নিয়মিত আয়োজন আইএফআইসি ব্যাংক নিবেদিত এই সময় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নজরানা চৌধুরী। দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম পুরোদমে চলছে। যেসব প্রার্থীদের প্রাথমিকভাবে মনোনয়নপত্র বাতিল হয়েছিল তাদের আপিলের শুনানি চলছে। অনেকে প্রার্থিতা ফিরে পাচ্ছেন। দলগুলো জোটসঙ্গীদের আসন ছেড়ে দিতে গিয়ে দলের অভ্যন্তরে জটিলতায় পড়ছে, আবার অনেক ক্ষেত্রে জোটসঙ্গীরাও মনমতো আসন সংখ্যা না পেয়ে অসন্তুষ্ট হচ্ছে। এ বিষয় সহ আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে আজ আমরা দুজন অতিথিকে এনটিভির স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। তারা হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলম এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের সহসাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন। আপনাদের দুজনকেই এনটিভিতে স্বাগত জানাচ্ছি। তো আমি নাজিমুদ্দিন আলম, আপনার কাছে জানতে চাই যে নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন? ধন্যবাদ আপনাকে এবং আমার সহ আলোচক, আমাদের এক সময়ের খুবই আমরা ঘনিষ্ঠ সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতা ছিলেন 90-এর ছাত্র গণঅভ্যুত্থানের রাজিকুজ্জামান রতন ভাই, এবং আমাদের যারা অনুষ্ঠান শুনছেন সবাইকে আমার শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। এটা তো আমাদের সকলের আকাঙ্ক্ষিত নির্বাচন। জাতীয় নির্বাচনটা খুবই জরুরি আমাদের জন্য, দেশের জন্য, জাতির জন্য, কল্যাণের জন্য, উন্নয়নের জন্য। দীর্ঘদিন নির্বাচন থেকে একতরফা নির্বাচন আমরা দেখেছি। নির্বাচন থেকে বঞ্চিত ছিল আমাদের দেশের জনগণ, ভোট দিতে পারে নাই, তাদের কাঙ্ক্ষিত প্রার্থীকে নির্বাচিত করতে পারে নাই, গণতান্ত্রিক পরিবেশ ছিল না। যাই হোক, এখন এদেশের মানুষ মুখে আছে ভোট দেওয়ার জন্য। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন, আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন। এই নির্বাচনে জনগণের প্রত্যাশা একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন। সেই নির্বাচনটা সুষ্ঠু নির্বাচন করতে হলে, এটা বর্তমান সরকারের প্রধান উনিও বলেছেন, একটা ঐতিহাসিক নির্বাচন উপহার দিবেন। আমরা সেরকম একটা সুন্দর একটা নির্বাচন চাই। নির্বাচনটা যেন একটা নির্বাচনের পূর্বে যেন সুন্দর পরিবেশ থাকে, আর এই পরিবেশটার উপরে নির্ভর করবে সুষ্ঠু নির্বাচন হওয়া। পরিবেশটা এখন পর্যন্ত আমার যেটা মনে হচ্ছে নির্বাচনের দিকে এগুচ্ছে, কিন্তু এখন আপনার সবচেয়ে বড় দায়িত্ব হলো যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে তাদের দায়িত্ব হলো আপনার এই নির্বাচনকে সহযোগিতা করা, যাতে একটা হেলদি অ্যাটমসফিয়ার, একটি কনজুনিয়াল অ্যাটমসফিয়ার, একটা ভালো একটা এনভায়রনমেন্ট তৈরি হয়, যে এনভায়রনমেন্টের ভিতরে মানুষ যেন ভোট দিতে পারে। কারণ ভোট ছাড়া তো বিকল্প নাই। গণতন্ত্র যদি আপনি টেকসই করতে চান তাহলে নির্বাচনের দিকে যেতে হবে, জনগণের কাছে যেতে হবে। জনগণ ভোট দিবে, ভোটে যারা নির্বাচিত হবে তারা সরকার গঠন করবে। তাহলে অর্থনীতি মুক্তি আসবে, বিনিয়োগ বাড়বে, দেশি বিদেশি বিনিয়োগরা বিনিয়োগ করবে। তাহলে আপনার গিয়া দেশটা মানে একটা রাষ্ট্র শক্তিশালী রাষ্ট্র হবে। এখন আপনাকে এইটা করতে হলে পলিটিক্যাল পার্টি যারা স্টেক হোল্ডার আছে তাদেরকে যেমন সহনশীল হতে হবে, তাদের একটু গণতান্ত্রিক হতে হবে, তাদের অ্যাটিচিউডটা পজিটিভ হতে হবে, নির্বাচনের দিকে যেতে হবে। আর সবচেয়ে বড় দায়িত্ব হলো সরকারের। গভর্নমেন্ট যদি ইচ্ছা করে সুষ্ঠু নির্বাচন, ঐতিহাসিক নির্বাচন করতে পারে। কিভাবে? পুলিশ ধরেন একটু মোরালি ডাউন, কিন্তু সেনাবাহিনী যে আছে, শক্তিশালী সেনাবাহিনী, দেশপ্রেমিক সেনাবাহিনী আমাদের, এরা যদি ইচ্ছা করে একটা পরিবেশ তৈরি করতে পারে, আমি বিশ্বাস করি। কারণ প্রত্যেকটা উপজেলায়, থানায় বা জেলায়, মহানগরীতে কারা কারা মাস্তান, কারা কারা সন্ত্রাসী, কারা কারা ডিস্টার্বিং এলিমেন্ট, এগুলো কিন্তু লিস্ট আছে। এখন ডিভাইস অনেক ডেভেলপড, আমরা যতটুকু জানি সেনাবাহিনীর কাছে অনেক মানে উন্নত মানের প্রযুক্তি নিয়ে আসছে। এগুলিকে চিরুনি অভিযান দিয়ে ধরে আনা যায়, তখনই পরিবেশ সৃষ্টি হবে, মব ভায়োলেন্ট হবে না, মব জাস্টিস হবে না। কিন্তু নির্বাচনী তফসিল ঘোষণার একদিন পরেই একটি হত্যাকাণ্ড ঘটলো। একজন প্রার্থী হত্যাকাণ্ডের শিকার হলেন। তারপর দুদিন আগে স্বেচ্ছাসেবক দলের একজন নেতা খুন হলেন।
মাঝখানে আবার ঢাকায় দুটি গণমাধ্যমের অফিস জ্বালিয়ে দেওয়া হলো, ছায়ানট, উদীচীর কার্যালয় জ্বালিয়ে দেওয়া হলো, সবকিছু মিলিয়ে কি আপনার কাছে মনে হচ্ছে যে এগুলো আপনাকে চিন্তা করতে হবে, পলিটিক্যাল পার্টিকে খুব চিন্তা করতে হবে যে আমরা যে এই কাজগুলো করতে যাই, এটা তো আওয়ামী লীগও চাচ্ছে ইলেকশনটা বানচাল করার। আর আমাদের যারা স্টেক হোল্ডার আছে, যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করছে, তাদেরকে খুব সচেতনভাবে আগাতে হবে। তারা যদি চিন্তা করে যে ভায়োলেন্ট করে ইলেকশনটা পিছাইতে, আওয়ামী লীগ করেছে না ইলেকশন পিছানোর জন্য যদি কেউ মনে করে যে পিছাইলে পরে আমরা বোধহয় একটু পাওয়ারটা এক্সারসাইজ করতে পারবো, হ্যাঁ, পাওয়ার এক্সারসাইজ করার যদি প্রবণতা থাকে, তাহলে তো এটা বুমেরাং হবে। এটা কি সরকারের প্রতি ইঙ্গিত করছে? এটা আমি মনে করতেছি যে যারা এই ধরনের মানে চিন্তা করে, যে কেউ কেউ হয়তো চিন্তা করে যে গভর্নমেন্ট আসলে পরে হয়তো বিএনপি যেহেতু বড় রাজনৈতিক দল, নির্বাচন হলেই হয়তো তারা ক্ষমতায় চলে আসবে। আরে ভাই, নির্বাচনের জনগণ যদি আমাদেরকে ভোট দেয়, বিএনপিকে যদি নির্বাচিত করে, সমস্যা কি? জনগণের কাছে তো যেতে হবে। আপনি ইন্টারিয়াম গভর্নমেন্ট কতদিন থাকবে? ইন্টারিয়াম গভর্নমেন্ট যদি আপনি লেন্দি করেন, এখন আপনি যদি আপনার স্বার্থের কথা চিন্তা করেন যে ইলেকশনটা যদি পিছায় যায়, তাহলে আমি বেশ গভর্নমেন্টের সাথে সুন্দরভাবে লিয়াজু করে আমি পাওয়ার এক্সারসাইজ করতে পারবো, আমি কিছু সুবিধা ভোগ করতে পারবো, এই মেন্টালিটি যদি আপনার থাকে, কেউ চিন্তা করতে পারে। তাহলে আপনি বলেন, আপনি কেন আপনি প্রথম আলো, আপনার ডেইলি স্টার বা আপনার এই উদীচী বা আপনার এই সমস্ত জায়গায় হামলা করতে হবে? এখানে কি তাহলে কোনো পার্টির সাথে মিশে আওয়ামী লীগের দোষরা কি এক হচ্ছে? আওয়ামী লীগ চায় এই সমস্ত ভায়োলেন্ট করতে, আওয়ামী লীগ চায় তারা ইলেকশনটা বানচাল করতে, তারা চায় এই সরকার যেন সফলভাবে, ইন্টারিয়াম গভর্নমেন্ট ইউনূস স্যারে যেন, মাননীয় চিফ অ্যাডভাইজার, নোবেল লরিয়েট, উনি যেন সাকসেসফুলি একটা নির্বাচন করতে না পারে। এটা আওয়ামী লীগ চাচ্ছে এবং আপনার তাদের অজস্র টাকা পয়সা, তারা দেশের সম্পদ লুটপাট করে তারা বিদেশে টাকা রাখছে। এখন শুধুমাত্র আপনি দেখেন ইউটিউবে বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছে ভারতে বসে স্যাবোটাইজ করার জন্য, যাতে ইলেকশনটা না হয়, ইলেকশনটা যদি বানচাল হয়ে যায়। আওয়ামী লীগ করেছে এই ঘটনাগুলো? আওয়ামী লীগ তো বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বসে কোনো রাজনৈতিক দলের শেল্টারে থেকে আপনার এগুলি করে। আপনি দেখেন না, একটা বিশেষ রাজনৈতিক দল, তারাও আবার আওয়ামী লীগের শেল্টারে ছিল এক সময়, ক্যাম্পাসে, ইউনিভার্সিটিতে বিভিন্ন গুপ্তভাবে থেকে তারা তাদের রাজনীতি করছে। তো এখন বিভিন্ন রকমের কৌশল কিন্তু কাজ চলতেছে। তো এগুলো, আমার কথা হলো যে এই সমস্ত কৌশলগুলো কিন্তু নিরসন করা যায়। সেনাবাহিনী যদি চায়, মাননীয় চিফ অ্যাডভাইজারকে আমরা বলবো, বর্তমান সরকারের দায়িত্ব ঐতিহাসিক নির্বাচন করা। আপনি যে কথাটা বলেছেন সেটা বাস্তবায়ন করতে হলে আপনি যে মেশিনারিজগুলো আছে, সেই মেশিনারিজগুলিকে আরো অ্যাক্টিভ করেন। এই ক্রিমিনাল যেখানে আছে, ক্রিমিনাল শুড বি পানিশড। যেখানে যে কালপিট গুলো আছে, সেই কালপিট গুলোকে ধরে ফেলেন। আপনার অস্ত্রগুলি যে লুট হলো, অস্ত্র তো উদ্ধার করা হলো না, অস্ত্রগুলি উদ্ধার কেন করছে না? এই বিষয়ে আপনার কাছে আবার পরে আসবো আমরা। এখন আমরা রাজগুজ্জামান রতন, আপনার কাছে আসতে চাই। একই ধরনের প্রশ্ন, যে আসলে আমি নাজিমুদ্দিন আলমের সাথে কথায় দু একটি সম্পূরক প্রশ্ন করেছিলাম, সেই প্রশ্নগুলো বিবেচনায় রেখে আপনি যদি বলতেন যে নির্বাচনের পরিবেশ আসলে কেমন দেখছেন? বাংলাদেশের নির্বাচন সবসময় একটা উত্তেজনার মধ্যেই থাকে। যদিও আমরা এটাকে উৎসব বলি, আসলে ঠিক উৎসবের যেমন একটা আনন্দের আমেজ থাকে তা না। নির্বাচনে থাকে একটা প্রতিদ্বন্দ্বিতার আমেজ, নির্বাচনে থাকে একটা প্রতিযোগিতার আমেজ। এবং নির্বাচনে রাজনৈতিক দলগুলো জনগণের কাছে যায়, জনগণের মতটা নেওয়ার চেষ্টা করেন এবং জনগণের মতটা নেওয়ার জন্য নানা ধরনের কাজ তারা করেন। সেই কাজের মধ্যে কিছু নির্বাচন কমিশন ঘোষিত আচরণবিধি পরিপন্থী কাজও হয়, কিছু নৈতিকতা পরিপন্থী কাজও হয়। যেমন টাকা দিয়ে ভোট নেওয়াটা নৈতিকতা পরিপন্থী, সেটা তারা করেন। কখনো কখনো মানুষকে গিফট দিয়ে ভোট নেওয়ার চেষ্টা করেন, সেটা তারা নৈতিকতা পরিপন্থী, নির্বাচন আচরণবিধি পরিপন্থী, কিন্তু সেগুলো করেও যান, মানুষের কাছেই যান, ভোটটার দিন শেষে মানুষের কাছ থেকেই নিতে চান। কিন্তু গত বিশেষ আমরা 12টা নির্বাচন তো বটেই, গত 3টা নির্বাচন বিশেষভাবে আমরা দেখেছি নির্বাচনের যে এইটুকু অন্তত প্রতিযোগিতামূলক পরিবেশ ছিল, সেটাও একদম নষ্ট হয়ে গিয়েছিল। নির্বাচনটাকে একদম পুলিশ প্রশাসন তাদের দ্বারা নিয়ন্ত্রিত এবং ক্ষমতাসীনদের দ্বারা পরিকল্পিত একটা নির্বাচন, যে নির্বাচনের ফলাফল আগেই ঘোষিত হয়ে থাকতো, শুধুমাত্র আনুষ্ঠানিকতাটা করা হতো। সেই আনুষ্ঠানিকতাও নানা ধরনের কাজ করা হয়েছে। একবার বিনা ভোটের নির্বাচন হয়েছে, একবার রাত্রিকালীন ভোট হয়েছে, একবার নিজেরাই ভাগাভাগি করে নির্বাচন হয়েছে।
কৌশল পাল্টেছে, প্রক্রিয়া এবং পদ্ধতিটা একই রকম ছিল, কৌশলটা পাল্টেছে। এবার মানুষ নির্বাচনটা করতে চায়, নির্বাচনে ভোট দিতে চায়। এবং সবচেয়ে বড় বিষয়, যদি ধরুন 15 বছর আর তার আগে যে শিশুটা জন্মগ্রহণ করেছিল, একজনের তো ভোটারের বয়স হতেও তার 18 বছর লাগে, 18 আর 15 33 বছর। ফলে 33 বছর বয়সের যে যুবক, সেই যুবক কিন্তু সুষ্ঠু ভোটে অংশগ্রহণ করতে পারেনি। ফলে সে কী ভাবছে, দেশটা নিয়ে সে কী ভাবছে, সমাজটা নিয়ে কী ভাবে, অথবা তার নিজের দায়িত্বটা সে কীভাবে পালন করবে, সে সংক্রান্ত তার কী ভাবনা, এগুলো একটা রাজনীতিতে খুব আলোচনা হওয়া দরকার ছিল। তাহলে আমরা বুঝতে পারতাম যে নির্বাচন গণতান্ত্রিক ব্যবস্থার একটা অঙ্গ। নির্বাচনের মধ্য দিয়ে আমরা যাচাই করি, বাছাই করি, মত এবং পথকে যাচাই বাছাই করি, ব্যক্তিকে যাচাই বাছাই করি, এবং সাথে সাথে নিজেকেও যাচাই বাছাই করি যে আমি আসলে সুষ্ঠু জায়গায় ভোটটা দিলাম তো, নাকি আমিও আঞ্চলিকতা দ্বারা, সাম্প্রদায়িকতা দ্বারা প্রভাবিত হলাম, আমিও কি টাকার দ্বারা প্রভাবিত হলাম কিনা। এগুলো একটা ব্যাপক আলোচনা হওয়া দরকার ছিল। সেই জায়গায় আমরা একটা দেখি নাই, খুব একটা প্রভাব দেখি নাই। কিন্তু মানুষের মধ্যে আতঙ্ক একটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এখন একটা জিনিস খেয়াল করবেন, হাতিয়ার দিয়ে মানুষকে মারা হয়, কিন্তু মানুষ সবসময় হাতিয়ারকে দোষ দেয় না। দোষ দেয় কার? যে হাত দিয়ে মারা হয়েছে সে হাতের অধিকারীকে। ফলে হাতিয়ার আঘাত করে, কিন্তু হাতিয়ারকে পরিচালনা করে কে? ঠিক তেমনি যখন কোনো একটা খুন হয়, যখন কোনো একটা দাঙ্গা হয়, যখন কোনো একটা জায়গায় অগ্নিসংযোগ হয়, কিছু মানুষ গিয়ে সেখানে অগ্নিসংযোগ করে আসেন, কিছু মানুষ গিয়ে হয়তো কাউকে পিটিয়ে মারেন, কিছু মানুষ হয়তো অন্যায় করেন। কিন্তু আমাদের খেয়াল করতে হবে যে কারা ইউজড হলো, আর কে ব্যবহৃত হলো, আর কে বেনিফিশিয়ারি। যদি বেনিফিশিয়ারিটা দেখতে চাই, তাহলে টার্গেট অফ দ্য বেনিফিশিয়ারিটি কী, এটা খুঁজে বের করতে হবে। যারা চান যে নির্বাচন না হয়ে দেশটা যেমন আছে তেমনভাবে চলতে থাকুক, তারাও অনেক সময় নির্বাচনকে প্রতিহত করতে চাইবেন, নির্বাচনটাকে বিলম্বিত করতে চাইবেন, এবং কখনো কখনো রাজনৈতিক বক্তব্য দিয়ে চাইবেন, কখনো কখনো একটা জটিলতা তৈরি করতে চাইবেন। এটা হলো তাদের চাওয়া। আবার যারা মনে করছেন যে নির্বাচন হলে তারা জনগণের সমর্থন নিয়ে ভোটে যাবেন, তারা আবার নির্বাচনের জন্য খুব উদ্গ্রীব হয়ে থাকবেন, সেটাও খুব স্বাভাবিক। এই ক্ষেত্রে নিরপেক্ষ ভূমিকা কে পালন করবে? পালন করবে তো সরকার। যে কারণে তো আমি বলেছিলাম, নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন, কিন্তু নির্বাচনকালীন সরকারের উপর নির্ভর করে নির্বাচনটা ভালো হবে কি খারাপ হবে। যে কারণে তো প্রশ্নটা ছিল, আমরা যখন একসঙ্গে স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছিলাম, 86 যে নির্বাচন, আওয়ামী লীগ গেল নির্বাচনে, জামাত ইসলাম গেল নির্বাচনে, 88 নির্বাচন, সেই নির্বাচনে নিজেদের মতো করে একটা জোট বানিয়ে নির্বাচন করা হলো। সেই সময় জাতীয়তাবাদী দলের নেতৃত্বে তারাও নির্বাচনে যায়নি, আমরা বাসদ এবং আমরা 5 বাম আমরাও নির্বাচনে যাইনি। আমরা বলেছিলাম যে এই সমস্ত নির্বাচন করে শুধুমাত্র জাসদ 2 ভাগ হয়ে যায়। জাসদের একটা অংশ গিয়েছিল, আর একটা অংশ 5 দলের সঙ্গে থাকে যারা নির্বাচনকে যারা তখন যায়নি। তখন বলা হয়েছিল যে আমরা এই নির্বাচনের নামে আসলে একটা সামরিক স্বৈরাচারকে বৈধতা দিতে পারি না। তারপরেই তো 90-এর অভ্যুত্থান হলো। অভ্যুত্থানের পরে এই প্রশ্নটা এসেছিল যে নির্বাচনটা হতে হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, যাতে নির্বাচনটা সুষ্ঠু হয়, নিরপেক্ষ হয়, অবাধ ভোটের একটা পরিবেশ তৈরি হয়। তা আমরা সে কারণে বলতে চাই, নির্বাচনকে প্রভাবিত করে 3টা এম: মানি, মাসল অ্যান্ড ম্যানিপুলেশন। অ্যান্ড ম্যানিপুলেশনটা করে সরকারি ক্ষমতায় থেকে। এই ম্যানিপুলেশনটা যদি বন্ধ করা যায়, তাহলে মানি এবং মাসলটাকেও নিয়ন্ত্রণ করা যাবে, এবং নির্বাচনে জনগণের মতের একটা আপাত প্রতিফলন ঘটানো যাবে। তা আমরা এই সরকারের কাছেও সেটাই চাই যে নির্বাচনটাকে যদি সুষ্ঠু করতে হয়, আগে যেমন এটা বলে শেষ করি, কিছুদিন ধরে মানুষের মধ্যে প্রশ্নটা ছিল, নির্বাচন কি হবে? অন্তর্বর্তীকালীন সরকার যতই বলে নির্বাচন হবে, মানুষ বলে নির্বাচন কি হবে? আচ্ছা, তারপরে হাদি সহ কয়েকজনের মৃত্যুর পরে মানুষের মধ্যে ধারণা আসলো, নির্বাচনটা কি সুষ্ঠু হবে? এখন আবার যে পরিস্থিতিটা তৈরি করার চেষ্টা করা হচ্ছে নানা দিক থেকে, তাতে মনে হচ্ছে নির্বাচনটা কি শান্তিপূর্ণ হবে? ফলে প্রত্যেকটাই কিন্তু একটার পর একটা করে নতুন প্রশ্ন আসছে। প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে নির্বাচনটাকে যদি, কিন্তু এরকম প্রশ্ন থাকাটাই তো স্বাভাবিক। না না না, এটা প্রশ্নটা থাকা স্বাভাবিক নয়। প্রশ্নটা স্বাভাবিক হলে মানুষ ভয় পেত না। প্রশ্নটা মানুষ বলতো যে নির্বাচনের সময় সরকার তো নিরপেক্ষ থাকবে, দলগুলো কি করছে, দলগুলো কি নির্বাচন আচরণবিধি মেনে চলছে, এই প্রশ্নটা থাকতে পারত। মানে এই না, কিন্তু নির্বাচনী আচরণবিধি যখন যেই নির্বাচনগুলোকে আমরা আদর্শ বলে মানি যে মোটামুটি ভালো নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনগুলোতেও তো এই ধরনের উপাদান ছিল। তখন প্রশ্ন ছিল সরকার কি করছে, প্রশ্নটা কিন্তু অন্যটা ছিল
যে আপনি নির্বাচন আচরণবিধি সবার সম্মতিতে তৈরি করলেন, সেই নির্বাচন আচরণবিধি যদি কেউ না মানে তাহলে আপনি কি করছেন? হোয়াট ইজ ইউর রোল? আমরা রোল অ্যান্ড রেসপন্সিবিলিটি দুটো দেখতে চাই সরকারের। তখন প্রশ্নটা ছিল এরকম। আর এখনকার প্রশ্নটা হচ্ছে এই যে আশঙ্কা তৈরি হচ্ছে, এটা নির্বাচনে কি আরও ভয়াবহ হবে? কেউ কেউ গিয়ে আবার বলছেন নির্বাচনের সময় পরিস্থিতি আরও খারাপ হবে। তাহলে এই যে আতঙ্ক সৃষ্টির পরিবেশটা কেন? বরঞ্চ মানুষকে আশ্বস্ত করার দায়িত্ব নেওয়া উচিত যে নির্বাচনের মধ্য দিয়ে আমরা আবার একটা নির্বাচনী ধারায় ফিরি, জবাবদিহির জায়গায় আসি, যাচাই বাছাই করার জায়গায় আসি। নির্বাচন হলেই সোনার পাথরবাটি হয়ে যাবে না, নির্বাচন হলে সব পেয়েছি দেশ হবে না, কিন্তু নির্বাচন হলে একটা জিনিস হবে যে যারা নির্বাচিত হবেন তাদের কাছে জবাবদিহি চাওয়া যাবে। জি, নির্বাচন হলে একটা জিনিস হবে যে যদি কেউ দুর্নীতি করে আমরা তখন রাস্তায়ও অ্যাকিউজ করতে পারবো, পার্লামেন্টেও অ্যাকিউজ করতে পারবো। এইরকম একটা পরিবেশ তৈরি হবে। নাজিমুদ্দিন আলমের কাছে জানতে চাই যে আপনারা তো যে সমস্ত দলের সাথে যুগপৎ আন্দোলন করেছিলেন তাদের জন্য কিছু আসন ছেড়ে দিচ্ছেন, তো সেই জায়গাটায় তো আপনাদের দলের যারা প্রার্থী আছে তারা তো বঞ্চিত হচ্ছেন। সেই জায়গাটা আপনারা কিভাবে ম্যানেজ করছেন? এটা হচ্ছে কি কোনো আমাদের চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন কিনা? এটা আমাদের পার্টির বৃহত্তর স্বার্থে। আমাদের পার্টির চেয়ারম্যান মহোদয় উনি তো আপনার আগেই বলেছেন যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছেন আমাদের সাথে, বিভিন্নভাবে যুগপৎ আন্দোলন করেছেন, আমাদের সমমনা যারা, তাদেরকে নিয়ে আমরা ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনা করব, এমনকি জাতীয় সরকারের কথাও বলেছেন। ওনার চিন্তা ভাবনাটা, দৃষ্টিভঙ্গিটা একটু ভিন্ন। এটা আপনি যদি লক্ষ্য করেন তার বক্তব্যের মাধ্যমে, যেটা একটা জিনিস যোগ করতে চাই যে আপনি নিজেও তো সাবেক সংসদ সদস্য, আপনিও মনোনয়ন চেয়েছিলেন, সেই জায়গায় তো দল আপনাকে সমর্থন দেয়নি, তো সেই জায়গাটা আপনি ভালো বুঝবেন আর কি। হ্যাঁ সেটা তো মনে করেন আমি তো ওখান থেকে আমি চরপেশন মনপুর থেকে আমি 3বার আমি এমপি হয়েছিলাম এবং পরবর্তীতে আরও 6বার নির্বাচন করেছিলাম। কারণ ওদের তো সব রতন ভাই বললো যে একতরফা নির্বাচন 14 সাল আমরা যাই নাই, 18 সালে দিনের ভোট রাতে সম্পন্ন হয়েছে, তারপরে 24 সালে আমরা নির্বাচনে যাই নাই, 2008 সালেও আমি নির্বাচন করেছিলাম, পরপর আমি মনোনয়ন পেয়েছিলাম। তো এবারকার হয়তো পার্টি সিদ্ধান্ত নিয়েছেন আমাকে হয়তো ওখানে না দিয়ে আমাদের জুনিয়র কেউ আমাদের একজনকে দিয়েছে। তো সেটা আমি স্বাগত জানিয়েছি এবং আমি যেহেতু পার্টির সিদ্ধান্তের বাইরে আমি কখনো ছিলাম না, এই দলটা শুরু থেকে এই দল করি, আমি শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী হয়ে আমি এই দলের সাথে সম্পৃক্ত হয়েছি। আপনার তারপরে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি আমাকে তৈরি করেছেন, বিভিন্ন সময় দায়িত্ব দিয়েছেন, বারবার এমপি বানিয়েছেন। আমি জিয়া পরিবারের কাছে ঋণী, জিয়া পরিবারের কাছে কৃতজ্ঞ। ম্যাডাম আমাকে, আমি যখন গুলিবিদ্ধ হই সাভার আমিনবাজারে, পুলিশ গুলি করে আমাকে 11টার সময় অবরোধ কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে, ম্যাডাম সার্বিক আমার চিকিৎসার দায়িত্ব নিয়েছিলেন, তার সার্বিক তত্ত্বাবধানে আমার চিকিৎসা হয়েছে। এবং ম্যাডাম তাছাড়া তার স্নেহ অনেক ভালোবাসা আমি পেয়েছি এবং তার প্রতি তাকে আমি মায়ের মতো শ্রদ্ধা করি। ফলে আমাকে বিভিন্নভাবে অনেকে অনেক প্রস্তাব দেওয়ার পরেও আমি প্রস্তাব রিফিউজ করেছি যে না, আমি স্বতন্ত্র অথবা অন্য কোনো প্ল্যাটফর্মে আমি যাব না, কারণ আমার নীতি আদর্শ আমি বিসর্জন দিব না। তো ফলে আমার নেতার সাথে আমার আলোচনা হয়েছে এবং তিনি আমাকে আলোচনা করে তার সাথে উনি আমাকে আবার আমাকে দায়িত্ব দিয়েছেন এবং তার ঢাকা 17 যে নির্বাচন, উনি ঢাকাতে নির্বাচন করবেন, ঢাকা 17তে, সেখানে উনি আমাকে বলেছেন যে যেহেতু আপনার অভিজ্ঞতা আছে ইলেকশনের, আপনি আমার নির্বাচনটা সেখানে দেখেন। আমি এখন সেখানে একজন সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছি, এই আর কি। তো না, কিন্তু আপনার দলের ওই যে যেটি বলছিলাম যে আপনাদের যারা সমঝোতাটা ওইটা আমাদের যারা যারা আন্দোলন করেছেন আমাদের সাথে, আমাদের নেতা তিনি বলেছেন যে আমি সবাইকে নিয়ে রাষ্ট্র পরিচালনা করব, দেশ পরিচালনা করব, সবাইকে নিয়ে আমরা উন্নয়নমূলক কাজ করব, দেশের কাজ করব। আপনি দেখেন যে তার যে আপনার দৃষ্টিভঙ্গি, তার যে আমি মনে করি তো সে তো সবচেয়ে সাফারার।
আমার মনে হয় জিয়া পরিবারের ভিতরে সবচাইতে আমাদের চেয়ারম্যান মহোদয় সবচেয়ে সাফারার। উনি সব কিছু উপলব্ধি করেছেন। ছোটবেলায় তার বাবাকে হারিয়েছেন, তারপরে আবার কিছুদিন আগে তার মাকে হারিয়েছেন। উনি নির্যাতিত হয়েছেন 1/11-এর সময়, আপনারা জানেন। অন্যায়ভাবে একজন রাষ্ট্রপতির ছেলে, স্বাধীনতার ঘোষকের ছেলে, একজন তার মা মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার ছেলে, তাকে কিভাবে অত্যাচার করা হয়েছে। তারপরে বাইরে ছিল, নিজের সহোদর একমাত্র ছোট ভাই তাকে হারিয়েছেন। সবচেয়ে বেশি সাফারার উনি, এই পরিবার। আমরা অনেকেই সাফারার, কিন্তু সবচেয়ে বেশি সাফারার উনি। এবং উনি কিন্তু অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন। উনি ছাত্র জীবন থেকেই কিন্তু আমাদের এই রাজনীতির সাথে সম্পৃক্ত, এবং ম্যাডামকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। তার মেসেজ বিভিন্ন সময় আমাদের ছাত্রদের কাছে, ছাত্র রাজনীতি যখন আমরা করতাম ঢাকা ইউনিভার্সিটিতে, উনিও ছাত্র ছিলেন, তখন উনি বিভিন্ন মেসেজ আমাদের কাছে পৌঁছাতেন, ম্যাডামের বিভিন্ন নির্দেশনা। তো ফলে তারপরে তো যুগ্ম মহাসচিব হলেন, সিনিয়র যুগ্ম মহাসচিব, সেখান থেকে হচ্ছে তৃণমূল পর্যায়ে গিয়ে সেখানে অভিজ্ঞতা অর্জন করেছেন। তারপরে ম্যাডামের অ্যাবসেন্টে ম্যাডামকে যখন অবৈধভাবে সাজা দিয়ে কারাগারে নিক্ষেপ করলো, 2018 সাল থেকে তো উনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ফলে একদিকে তার যে অভিজ্ঞতা অর্জন করেছেন, আমাদের দলকে ঐক্যবদ্ধ রেখেছেন। তো আপনার তারপরে বিদেশে ছিলেন, বিদেশে কিভাবে অন্য অন্য দেশ রাষ্ট্র পরিচালনা করে, তাদের ডেভেলপমেন্ট কান্ট্রিতে উনি ছিলেন, সেখানে উনি পড়াশোনা করেছেন, দেখেছেন। আমার মনে হয় যে অভিজ্ঞতা নিয়ে তার বক্তব্যের মাধ্যমে বোঝা যাচ্ছে যে লন্ডনে বসেও যে মেসেজ দিয়েছেন, আপনি দেখেন আওয়ামী লীগ বলছিল যে আপনার 5 লক্ষ লোক মারা যাবে, আপনি দেখেন কিভাবে সে কন্ট্রোল করলো, সমস্ত নেতাকর্মীদেরকে শান্ত করে ফেললো। আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনিও বলেন কোনো প্রতিহিংসা নয়। আপনি দেখেন 300 ফিটে এসে জোট সঙ্গীতের 300 ফিটে এসে জনসভায়ও কি কথাটা বললেন। এত টর্চার করলো যেই মাফিয়া সরকার, একটা টু শব্দ করলো না তাদেরকে নিয়ে। প্রতিহিংসা রাজনীতি নয়। কত বড় মহানুভবতা, দেশকে কতখানি, যার কোনো সহিংসতার জন্য না যায়, সে কত মানে সহনশীল এবং কত মহানুভবতার পরিচয় দিয়েছেন। তারপরে গতকালকে যে মিডিয়াদের সাথে আলোচনা করলো, প্রাণ জুড়ায় যায় তার বক্তব্য। কি সুন্দর বক্তব্য করছে, তার চিন্তাধারাটা কি, কোনো বিভাজন নয়, প্রতিহিংসা নয়। যে এখন ওনার যে পরিকল্পনা দেখেন, ফ্যামিলি কার্ড দিবে, হ্যাঁ, আপনার যাতে স্বাবলম্বী হয় একটা পরিবার, তারপরে কৃষি কার্ড দিবে, হ্যাঁ, এবং কৃষকরা যেন ঠিকমতো তারা খেতে পারে, তারপরে হেলথ কার্ড দিবে যাতে সাধারণ মানুষ, যেন গরিব মানুষ যেন চিকিৎসা পায়। এবং 31 পয়েন্টসের ভিতরে ডিটেলসটা আছে আমাদের এই দেশের জন্য। তার ভাবনা এখন আমার যেটা মনে হয়, শহীদ জিয়াউর রহমান যেমনি এই দেশের জন্য ভাবছেন, জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধ করেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার অবদান, আজকে উনিও ঠিক এই যে এই দেশের জনগণ কি চায়, জনগণের পালস উনি বুঝতে পেরেছেন, জনগণের চাহিদা অনুযায়ী উনি কিন্তু কর্মসূচি হাতে নিয়েছেন। সেই জন্য আমরা আশা করব, তার কাছে প্রত্যাশা, জনগণের অনেক প্রত্যাশা, উনি যেন আগামী দিনে আল্লাহর রহমতে তাকে যদি নির্বাচিত করে, জানতে চাচ্ছিলাম আমি। হ্যাঁ, নির্বাচিত করে, ইনশাল্লাহ উনি যেন সুন্দরভাবে দেশটা এভাবে আমাদের রাষ্ট্রটাকে সামাজিক ন্যায় বিচার, মানবিক মূল্যবোধ, হ্যাঁ, এবং গণতান্ত্রিক একটি প্রতিষ্ঠান, গণতান্ত্রিক রাষ্ট্র, আইনের শাসন, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে পারেন, সেভাবেই উনি অগ্রসর হবেন আমার বিশ্বাস। আর উনি সবাইকে নিয়ে, জোটের যারা আছে এদের আমাদের বিভিন্ন জায়গায় সমঝোতা হয়েছে, নির্বাচনটা হলে পরে তো কিন্তু আপনাদের কিছু কিছু জায়গায় সমঝোতা, কিছু কিছু আছে না, তাদেরকে বিভিন্নভাবে অ্যাকোমোডেট করছেন, উনি ডাকছেন, উনি ম্যানেজ করার চেষ্টা করছেন, ডেকে পাঠিয়ে হয়তো এক জায়গা থেকে আরেক জায়গায় ব্যবস্থা করবেন। যেমন আমাকেই তো উনি আমার সাথে আলোচনা করেছেন। এইভাবে আমাদের বড় পার্টি, আমাদের একটা জায়গায় অনেক যোগ্য প্রার্থী থাকে, সবাইকে তো একবার পার্লামেন্টের নির্বাচনে একজনকে দিবে, বাকি সবাইকে আবার অন্য জায়গায় অ্যাকোমোডেট করবে। আর যদি কেউ দলের প্রতি যদি আপনার আনুগত্য প্রকাশ না করে, তখন পার্টি থেকে এক্সপেল করবে, পার্টির যে সিস্টেম আছে। কিন্তু আমাদেরকে তো কিছু কিছু জায়গায় ছাড় দিতে হবে, যেটা আমাদের নেতা যেটা বলছেন, নেতার কথা শুনতে হবে আমাদেরকে, যদি আমরা নেতা মানি, যদি দলকে ভালোবাসি। নেতা বলছেন এইভাবে চলতে হবে, প্রতিহিংসা নয়, হ্যাঁ, কোনো আমাদের বিভাজন চলবে না, আমাদের দলের প্রতি, দেশের প্রতি, জনগণের প্রতি ভালোবাসা থাকতে হবে, কোনো চাঁদাবাজি, দখলবাজি আমি অ্যালাউ করব না। তো সেটা ফলো করতে হবে। নেতার নির্দেশ যারা ফলো করবে তারা থাকবে দলে, আর যারা ফলো করবে না তারা দল থেকে বের হয়ে যাবে। ইতিমধ্যে অনেকে বহিষ্কার হয়েছে,
দলের সিদ্ধান্ত যারা ব্রেক করেছে, দলের ভাবমূর্তি, চেয়ারম্যানের ভাবমূর্তি, জিয়া পরিবারের ভাবমূর্তি যারা নষ্ট করবে, তারা আস্থা করে নিক্ষিপ্ত হবে। জি, ধন্যবাদ। রাজিকুজ্জামান রতন, আপনার কাছে জানতে চাই যে এখন তো কার্যত নির্বাচনটা আসলে দুইটা জোটে ভাগ হয়ে গেছে, তো আপনি এই জোটবদ্ধ নির্বাচনকে কিভাবে দেখছেন? এই নির্বাচনের ক্ষেত্রে বলছি, আগেও হয়েছে। নির্বাচনটা আসলে ভাগ হওয়া উচিত ছিল দুই দিকে। সেটা কি যে আমি কি দুর্বৃত্ত শাসনের পক্ষে থাকবো না গণতান্ত্রিক শাসনের পক্ষে আসব? আচ্ছা, আমি কি কালো টাকার মালিকদের পক্ষে থাকবো না শ্রমজীবী মানুষের পক্ষে থাকবো? আমি কি লোকাল মাস্তান হুলিগান যারা তাদের পক্ষে যাব না আমি মানুষের ডেমোক্রেটিক রাইটসের পক্ষে থাকবো? মানে অবশ্যই নির্বাচনে একটা ভাগাভাগি হয়, কিন্তু ভাগটা কি হবে? মার্কায় ভাগ হবে, প্রতীকে ভাগ হবে, নাকি পদ্ধতি নিয়ে আলোচনায় ভাগ হবে? আমাদের নির্বাচনে সেই আলোচনাটা কিন্তু মার খেয়ে যায়। যে কারণে দেখুন, আমরা বাসদ এবং আমরা গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট, আমরা নির্বাচনে একটা নতুন ধারা সূচনা করার কথা বলি। আমরা এই আলোচনাটা আমরা সবসময় প্রতিটা নির্বাচনের সময় বলি, নির্বাচন একটা পরীক্ষা। নির্বাচন পরীক্ষা শুধু দলগুলোর পরীক্ষা না, নির্বাচন ভোটারদেরও পরীক্ষা। দলগুলো পরীক্ষা দেবে তারা কি কমিটমেন্ট করেন এবং সে অনুযায়ী কী কাজ করেন, আর ভোটাররাও পরীক্ষা দেবে তারাও ঠিক মতো বেছে নিতে পারেন কি, তারাও বেছে নেওয়ার ক্ষেত্রে নানাভাবে প্রভাবিত হন কি। ফলে নির্বাচনকে আমরা এই জন্য বলি এটা একটা গণতান্ত্রিক পরীক্ষা। তো আমরা আমাদের দিক থেকে ওই একটা সময় দেশটাকে দুই ভাগে ভাগ করে ফেলা হতো, তারপরে আবার দেখা গেল টু পার্টি সিস্টেমের সেই জায়গায় আবার নতুন ফরমেশনের জায়গা এলো। কখনো কখনো নতুন কোনো পার্টি তৈরি করে তাদেরকে আশীর্বাদ দিয়ে বড় করে তোলা, অথবা কখনো কোনো হাইব্রিড কালচার করে তাদেরকে ক্ষমতার কাছে নিয়ে যাওয়া, সেগুলো আমরা অনেক সময় দেখেছি। আমরা মনে করি এগুলো জনগণের কাছে এর রাজনৈতিক একটা ব্যাখ্যা হাজির করা দরকার, যে কেন এরকম হয়, কেন এমপিরা সবাই জাদুকরী ক্ষমতার অধিকারী হয়ে যান। তার হওয়ার কথা ছিল মেম্বার অফ দ্য পার্লামেন্ট, জনগণের প্রতিনিধি। আইন সভায় বসে তারা আইন প্রণয়ন করবেন, তারা দেখবেন দেশের কৃষি নীতিটা কেমন হবে, দেশের শিল্পনীতিটা কেমন হবে, দেশের বাণিজ্য নীতিটা কী হবে, দেশের অর্থনীতিটা কেমন করে চলবে, দেশের প্রশাসন এবং বিচারের যে ক্ষেত্রে কোন কোন ধরনের আইন এবং বিধিবিধান থাকবে, সেই আলোচনাগুলো করবেন। কিন্তু কখনো কখনো তাদেরকে মানে স্থানীয় বরাদ্দ বাটোয়ারা করা, কাউকে প্রমোশন দেওয়া, কারো বদলি করা, কাউকে নিয়োগ দেওয়া, এই সমস্ত ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে অথবা তারা ব্যবহৃত হয়েছেন। যে কারণে দেখা যাচ্ছে যে এমন এক জাদুকরী ক্ষমতা তারা পেয়েছেন, তারা শুধু কর্তৃত্ব করার ক্ষমতা পেয়েছেন তা না, বিপুল অর্থবিত্তরও মালিক হয়ে যাচ্ছেন। এবং যখন হলফনামাটা দেখা, যেটা তিনি হলফ করে বলেন, সেই হলফনামার মধ্যেও কত বড় পার্থক্য হয়ে যায়। এবার দেখুন, এবারও নির্বাচনের সময় মানুষের আসলে এই বিতর্কগুলো আমরা এই জায়গায় নিয়ে আসতে চাই। কোন প্রতীকে কোন দিকে যাবে তা না। তিনি দেখাচ্ছেন তার বার্ষিক ইনকাম 3,60,000 টাকা, কিন্তু তার ব্যাংকে স্থিতি আছে 79 লক্ষ টাকা। এটা তার কিন্তু হলফনামায় তিনি বলেছেন। তা বার্ষিক যদি 3,60,000 টাকা হয়, মাসে 30,000 টাকা। ঢাকা শহরে কেউ থাকলে কিংবা সিলেট শহরে কেউ থাকলে তার 30,000 টাকায় মাস চলার পরে ব্যাংকে এই টাকাটা জমানো কি সম্ভব হয়? তাহলে নিজেরা যে হিসাবটা দিলেন, যে হিসাব দেননি সেটা নিয়ে আমি কথা বলতে পারবো না, কিন্তু যে হিসাব দেখেছি। আচ্ছা, পরামর্শক নামে নতুন একটা পেশার আবির্ভাব হয়েছে বাংলাদেশে। এর আগে আমরা দেখেছিলাম যে মৎস্যজীবীরা হঠাৎ করে আমাদের নির্বাচনে যারা দাঁড়াচ্ছেন সবাই মৎস্যজীবী, 15 কোটি 20 কোটি টাকার মাছ থেকে আয়। এখন একটু হিসাব করে মাছ থেকে আয়টা কেমন হয়? মাছ কি বেলুনের মতো ফুলিয়ে, একদম ছোট্ট একটা বেলুনকে ফুলিয়ে এত বড় করে ফেলা যায়? 15 কোটি টাকা যদি বার্ষিক ইনকাম করতে হয়, তাহলে কী পরিমাণ মাছ তাকে বিক্রি করতে হবে? সেই মাছ বিক্রি থেকে কতটা প্রফিট হতে পারে? সেগুলো কি হিসাব কেউ কখনো করলো? দেখালেন তিনি, মাছ পানিতে থাকে, টাকাটাও পানিতে থাকে, ফলে এটা দেখা যায় না। তো এখন আবার দেখছি পরামর্শক, তারা কেউ পরামর্শ করে 2 বছর 3 বছরের মধ্যে তারা বাবার জরাজীর্ণ বাড়ি, বাবার ইনকাম যদি বার্ষিক হয়, বাবার যদি ব্যাংকে টাকা 12 লাখ থাকে, ছেলের দেখি 78 লাখ টাকা থাকছে কিংবা 98 লাখ টাকা থাকছে। কোথা থেকে টাকা আসে? এখন একটা উপায় আছে, পরামর্শ দিয়ে টাকা নেওয়া। পরামর্শটা কি পরামর্শ দিলাম, কাকে পরামর্শ দিলাম, পরামর্শকের ফি কত? আচ্ছা, পরামর্শ দিতে গিয়ে আমি যে এটাকে পরামর্শক পেশা করলাম, তার জন্য আমি ট্যাক্স দিয়েছি কি? আমি কিন্তু পার্লামেন্টের মেম্বার হব,
আমি জনগণের উপর ট্যাক্স বসাবো, আমি চাইবো জনগণের উপর জনগণ ট্যাক্স দিক যাতে মানে দেশের আয় হয়, সেটা দিয়ে আমরা শিল্প, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা এগুলোতে বরাদ্দ করব এবং আমাদের করের আওতা বৃদ্ধি করব, ভ্যাটের আওতা বাড়াবো। এমনকি যে মোবাইলে আমরা কথা বলি সেই মোবাইলে 100 টাকার মধ্যে মানে ফ্লেক্সি লোড করলে আমি 33-34 টাকা আমি ট্যাক্স বসাচ্ছি। আর আমি পরামর্শ দিয়ে বছরে আমি 98 লক্ষ টাকা আয় করলাম, আমার কোনো ট্যাক্স কি আমি দিয়েছি? তো ফলে এগুলোও কিন্তু মানুষকে একটু যাচাই করা দরকার। ফলে আমরা যদি বলি ভোটের সময় মানুষ কি যাচাই করবে, মানুষরা যাচাই করবে আপনি যা বলেছেন তা কি ঠিক বলেছেন, না অথবা এইগুলো আপনি কি যা নির্বাচন করবেন। কমিশন যাচাই করতে পারে না? নির্বাচন কমিশন যাচাই করতে পারলে তো প্রথমেই যাচাইটা করতো। নির্বাচন কমিশন তো সেটা করতে চায় না, না করতে পারে না, সেটাও জনগণের একটু যাচাই করা দরকার। ফলে নির্বাচনে যেহেতু জনগণের সামনে এই বিষয়গুলো আসবে, আমরা মনে করি এই প্রত্যেকটা এলাকার মানে জনগণ যারা ভোটার তারা মনে করবেন তারা রাষ্ট্রের কত বড় একটা দায়িত্ব পালন করছেন। তারাই কিন্তু ভোট দিয়ে একটা দুর্নীতিবাজকে পার্লামেন্টে পাঠাতে পারেন, তারাই ভোট দিয়ে একজন স্কুল শিক্ষককে তাদের পার্লামেন্টে পাঠাতে পারেন। ফলে তাদের একটা মানে শুধুমাত্র ক্ষমতা আছে তা না, তাদের একটা দায়বদ্ধতাও আছে। আমরা পার্লামেন্ট মেম্বারদের দায়বদ্ধতা যেমন বলি, ঠিক তেমনি ভোটারদেরও একটা দায়বদ্ধতা আছে, সেটা আমরা বলি। ফলে আমরা আমাদের বাসদের পক্ষ থেকে পক্ষ বিপক্ষ ভাগ করতে চাই এই জায়গায়, যেটা যুক্তির পক্ষে হবে না শক্তির পক্ষে হবে, আমাদের দুর্নীতির পক্ষে হবে না দুর্নীতি বিরোধের পক্ষে হবে। কারণ এই দেশের যা কিছু হোক শেষ পর্যন্ত দায় কিন্তু আমাদেরকে নিতে হয়। দুর্নীতি করে যারা দেশ থেকে পালিয়ে গেলেন, দায়টা কি আমাদের উপর চাপিয়ে গেলেন না? 21 লক্ষ কোটি টাকা ঋণের দায়ে তো আমরা আছি। তাহলে এই ঋণটা তো শোধ করতে হবে, সেটা দেশের ব্যাংকের কাছ থেকে নেওয়া হোক অথবা বিদেশের কাছ থেকে নেওয়া হোক। তার সুদ আমাকে দিতে হচ্ছে, আসল দিতে হচ্ছে। তার কারণে আমার বিদ্যুতের বিল দাম বাড়ে, আমার গ্যাসের দাম বাড়ে, পানির দাম বাড়ে, আমার যানবাহনের ভাড়া বাড়ে, আমার স্কুল কলেজের শিক্ষা খরচ বাড়ে। অথবা যে হাজার হাজার শিক্ষকরা দাঁড়িয়ে থাকেন যে নন এমপিও শিক্ষকদেরকে এমপিওভুক্ত করা হোক, রাষ্ট্র বলে টাকা নাই। টাকা নাই কেন? টাকা অন্যদিকে চলে যায় বলে তো টাকা নাই। ফলে এগুলো আমাদের জনগণকে ভাবতে হবে। আমরা মনে করি নির্বাচন জনগণকে ভাবিয়ে তোলার একটা বিষয় হতে পারে। পক্ষ বিপক্ষ বলতে আমরা বলি কেউ আছে যে কোনো কিছু ভাবার দরকার নাই, আমাদেরকে ভোট দিলে আপনি বেহেস্তেও চলে যেতে পারবেন, এইভাবে মানুষকে ব্যবহার করতে চায়। আর এক দলকে বলবো আপনি ভাবুন ভোটটা কাকে দিচ্ছেন, কেন দিচ্ছেন, ভোট দেওয়ার পরে কি হবে সেটাও একটু ভাবুন। জি, ধন্যবাদ। নাজিমুদ্দিন আলম, আপনার কাছে আসবো যে এইবারের নির্বাচনে কিন্তু নতুন একটি বিষয় আছে, গণভোট। সাথে একটি গণভোটেরও আয়োজন করা হচ্ছে। তো গণভোট নিয়ে এক ধরনের কথা উঠছে যে সরকার গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। তো সরকারের পক্ষ থেকে কি কোনো একটি পক্ষে ভোট চাওয়ার কি কোনো এটি আইনি সমস্যা হওয়ার কথা না? কি মনে হয় আপনার? জুলাই সনদের ব্যাপারে? হ্যাঁ হ্যাঁ, জুলাই সনদের ব্যাপারে তো মনে হয় একটা রাজনৈতিক দল, যেটা মানে নতুন রাজনৈতিক দল, ওরা তো স্বাক্ষর করে নাই। গণভোটটা নিয়ে তো এখন মানে যেহেতু জুলাই আগস্টের যে যারা সামনে ছিল, ছাত্ররাই তো আন্দোলন সংগ্রামে সবসময় সামনে থাকে। বাট আমরা সবাই ছিলাম, বিএনপি, জামাত, হেফাজত, অন্যান্য বামপন্থী রাজনৈতিক দল, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সবাই ছিল। এদেশের জনগণ সবাই মিলেই ফ্যাসিবাদকে উৎখাত করেছে। কিন্তু এখানে জুলাই সনদে যে বিভিন্ন অনেকগুলো মিটিং হলো, পরবর্তীতে দেখলাম যে ফাইনালি এনসিপি কিন্তু স্বাক্ষর করে নাই। তো এখন এটা কিন্তু এখন কন্ট্রোভার্সিয়াল হয়ে গেল। তো এখন এই হা না ভোট, এটা হয়তো মানে কোন দিকে যায় এটার ভবিষ্যৎ আমি জানি না। কিন্তু বিএনপির পক্ষে কি কোনো অবস্থান নেওয়া হয়েছে যে তারা আসলে জনগণকে কি বোঝাবে, হ্যাঁ পক্ষে না না এর পক্ষে? জনগণ এই হা না কি কি বিষয়ের উপরে হা না, এটাও তো একটা চিন্তার ব্যাপার। জনগণকে এত কিছু বুঝতে পারবে কি কি পয়েন্টের উপরে হা বা না? আবার এনসিপি স্বাক্ষর করে নাই, এনসিপির এখানে নেগেটিভ, তার মানে না আগেই দিয়ে দিছে। স্বাক্ষর না দেওয়া মানে কি? আমি এটা মানলাম না, কিন্তু এনসিপি তো মানলো না। কিন্তু তারা যে জোটে গিয়েছে তারা তো আবার হ্যার পক্ষে প্রচারণা চালাচ্ছে। কিন্তু এনসিপি তো না, এনসিপি তো আগেই না দিয়ে দিছে। এখন আমাদের পার্টির ডিসিশন, সেটা কি ডিসিশন হয় সেটা স্ট্যান্ডিং কমিটি পার্টি নীতি নির্ধারকরা সিদ্ধান্ত নেবেন। তো এখানে বিষয়টা হলো যে
জুলাই সনদের ব্যাপারটা কিন্তু পরিপূর্ণভাবে হলো না, যেহেতু একটা রাজনৈতিক দল এনসিপি স্বাক্ষর না করায়। সমস্যা কিন্তু হয়ে গেল, প্রথমেই সমস্যা হয়ে গেল, এবং সমস্যাটা করে তৈরি করলো তো এনসিপি, যেহেতু এটা সর্বসম্মতিক্রমে আমরা তো স্বাক্ষর করেছি, এনসিপি তো করে নাই। জি, তো এখানে কিন্তু একটা ঝামেলা হয়ে গেল। তো সেক্ষেত্রে এখন সিদ্ধান্তটা পার্টির সিদ্ধান্তের ব্যাপার। জি। রাজীবুজ্জামান রতন, আপনার কাছেও জানতে চাই যে সরকারের তো আসলে নির্বাচনে একটি নিরপেক্ষ ভূমিকাই সবাই প্রত্যাশা করে এবং সেটাই হতে হবে। তো সরকার কেন হার পক্ষে প্রচারণা চালাচ্ছে? এটি কি আইনসম্মত? যদিও আজকে প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেছেন তাদের আইনি কোনো বাধা নাই, তারা হ্যাঁ পক্ষে প্রচারণা চালাতে পারেন সরকারের পক্ষ থেকে। যারা আইন তৈরি করেন তারাই আইন ভাঙেন, তারা আইনের ব্যাখ্যা দেন এবং তারা আইন নিয়ে উপদেশ দেন, ফলে মানুষ আসলে এই সমস্ত ক্ষেত্রে বিরক্ত হয়। সরকারের কি এটা দায়িত্ব? এক নাম্বার 2 হচ্ছে, আমি যখন বলি ভোট হচ্ছে মানুষের একটা গোপন অধিকার, তখন প্রকাশ্যে কাউকে কাউকে আবার বলাও হচ্ছে যে আপনারা প্রকাশ্যে ঘোষণা দেন আপনারা হাঁ দেবেন, ভোট দেবেন। আচ্ছা, হাঁ দেবেন না না দেবেন এইটা নিয়েই তো গণভোটটা করার কথা ছিল। আমরা বাসদের পক্ষ থেকে বলেছিলাম যে গণভোটটা অপ্রয়োজনীয়, দুই দিক থেকে অপ্রয়োজনীয়। এক হচ্ছে গণভোটের কোনো আইনি বৈধতা নাই, গণভোট হলেই কি না হলেই কি, আইন তৈরি হবে পার্লামেন্টে, পার্লামেন্ট সদস্যরাই আইন তৈরি করবেন। এখন গণভোটের যে অতীতের 3টা দৃষ্টান্ত আমাদের আছে, একটা 77-এর গণভোট, একটা 85-এর গণভোট আর একটা 91-এর গণভোট। 91-এর গণভোটটা ছিল কি, যে আমরা অভ্যুত্থানের পরে সমস্ত রাজনৈতিক দলগুলো এই বিষয়ে একমত হয়েছিলেন যে তারা প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে যাবেন, এবং সংসদে 91-এর 27শে ফেব্রুয়ারি নির্বাচনের পরে সংসদ গঠিত হলো, সংসদে তারা কিন্তু এটা পাশ করালেন। পাশ করানোর পরে রাষ্ট্রপতির অভিপ্রায় হলো এটা তো সংসদ সদস্যরা পাশ করলেন, এটার পক্ষে জনগণের সম্মতি আছে কিনা একটু একটা গণভোট করি। আচ্ছা, সেই গণভোটের রেজাল্টটা দেখুন, 35% ভোট পড়েছিল, আর তার 65% মানুষ তো ভোট দেয় নাই। তাহলে কি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট ফিরে এসেছিল? আবার আসে নাই তো, কারণ পার্লামেন্ট যখন ডিসিশন নিয়েছে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে গেছে, গণভোটে 65% মানুষ ভোট না দেওয়া সত্ত্বেও পার্লামেন্টের সিদ্ধান্তটাই বহাল ছিল। আর এই 35% ভোটের মধ্যে প্রায় তো 30-32 লক্ষ আবার না ভোট দিয়েছিল। তাতে কি হয়েছে? এই জন্য গণভোটকে একটা গণসম্মতি হিসেবে দেখা হয়। আমরা বলেছিলাম যেটা আসলে অপ্রয়োজনীয় জিনিস, এটা দরকার নাই। এবং এই পর্যন্ত যতগুলো গণভোট হয়েছে সব কিন্তু একটা সরকারের সিদ্ধান্তের পরেই সেই সিদ্ধান্তটাকেই জনগণের কাছে জেনে নেওয়ার জন্য। এবারের গণভোটের একটা বাহানা ছিল, গণভোটটা কিন্তু ঠিক ইয়ের জন্য নয়, গণভোটটা এমন ছিল যে গণভোটটা আগে করে নেন, নিয়ে ওই গণভোটটা দিয়ে বাকি সব কিছুকে বৈধ করে ফেলেন, কিন্তু সেটা রাজনৈতিক দলগুলো একমত হয়নি। এখন যে প্রশ্নটা আপনি করলেন যে গণভোটটা তাহলে জনগণের উপর ছেড়ে দেওয়া উচিত, জনগণ যেখানে ভালো মনে করবে। তারপর প্রশ্ন যেটা করা হলো, এই প্রশ্নে জনগণ তো দূরের কথা, যারা গণভোটের জন্য প্রচার করছে তাদেরকে যদি বলি যে 3 মিনিটের মধ্যে এটার একটা মানে আপনি হ্যাঁ অথবা না ভোট দিন। আমরা তো অনেক সময় ব্যঙ্গ করে এটাও বলেছি, যদি আপনাকে নজরান ভাই আপনাকে যদি বলে যে আপনি কি এখনও আগের মতো আপনার স্ত্রীকে নির্যাতন করেন, হ্যাঁ অথবা না, কি করবেন? তাহলে হ্যাঁ বললেও বিপদ, না বললেও বিপদ। এখন আমরা অনেক দল আছে যারা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টকে চায় না। আচ্ছা, অনেক দল আছে জুলাই অভ্যুত্থানকে সমর্থন করে, কিন্তু আমাদের রাষ্ট্রীয় মূলনীতির প্রশ্নে তাদের একটা ভিন্নমত আছে। তারপরে এইরকম আছে আমাদের মুক্তিযুদ্ধ প্রশ্নে তাদের অনেক বিষয় আছে। ফলে সবগুলো 4টা প্রশ্নে একটা উত্তর, এটা কি আসলে বাস্তবসম্মত? আবার তারপরে যদি বলি যে আমাদের প্রায় 40,000 আমাদের ইয়ে আছে ভোটের সেন্টার, ভোট কক্ষ আছে 2,07,000-এর মতো। এখন আমাদের প্রতিটা কক্ষে গড়ে 550 করে ভোটার ভোট দেবেন, এবং এক একজনের যদি এটা পড়ে অন্তত 2 মিনিট 3 মিনিট করে সময় লাগে, তাহলে কিভাবে তিনি তার প্রায় 18 থেকে 19 ঘন্টা সময় লাগে নির্বাচনের। তাহলে বাস্তবে কি তারা মনে করেছেন যে সবাই নির্বাচন আসবে এবং পড়ে তারপরে ভোটটা দেবেন? তার মানে আগে থেকে হয় ডিসিশন নিয়ে আসবেন আমি হাতে দেবো, অথবা আগে থেকে ডিসিশন নিয়ে আসবেন আমি নাতে দেবো, অথবা কেউ কেউ ডিসিশন হচ্ছে আমি এটা দিবই না। তো এইটা তো মানুষের উপর ছেড়ে দেন। সরকারি টাকা খরচ করে এই প্রচারটা করবে কেন?
এইটা প্রশ্নটা। এখন আমাদের তো বললাম না যে তারা ক্ষমতায় থাকলে- গণভোটের বিষয়ে প্রচারণা চালাতে পারে, সেটি করতেই পারেন, কিন্তু না, গণভোটের একটি ব্যাপারে- পক্ষ নিয়ে চালাচ্ছেন হ্যাঁ, সেটি- গণভোটের ব্যাপারে প্রচার করতে পারে যে গণভোটের মধ্য দিয়ে একটা গণসম্মতি চাই, আমরা একটা অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানটাকে আপনাদের মতামতের ভিত্তিতে আমরা কিন্তু তার যুক্তিটাকে গ্রহণ করতে চাই, আপনারা গণভোটে আপনাদের মত দিন, এটুকুই। কিন্তু সেটাও তো দরকার নেই। আপনি তো একটা নির্বাচনের সঙ্গেই গণভোটটাকে যুক্ত করে দিয়েছেন, যাতে যিনি নির্বাচনে ভোট দিতে আসবেন তিনি সেই দিন এসে গণভোটটাও যেন দিয়ে যান। এই জন্য তো একই দিনে করা হয়েছে, যাতে ভোটারের সংখ্যাটা বাড়ে, কাস্টিং ভোটের পরিমাণটা বাড়ে, কখনো যেন লজ্জাজনক জায়গায় পড়তে না হয়। কারণ গত 1.5 বছরে মানুষ অভ্যুত্থানের পরে তার যা যা প্রত্যাশা ছিল সেই প্রত্যাশাগুলো পূরণ না হওয়াতে মানুষের মধ্যে কিন্তু সেই অভ্যুত্থানকে কেন্দ্র করে যে তীব্র আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল ওই জায়গায় কিছুটা ধাক্কাও খেয়েছে। যে আমরা কি চেয়েছিলাম আর কি পেলাম। আমরা চেয়েছিলাম দুর্নীতিবাজদের অপসারণ, আমরা দেখলাম একদল দঙ্গলবাজের আগমন। আমরা কি এটুকু চেয়েছিলাম? এর আগের সরকার সংবাদপত্র কণ্ঠরোধ করত, আর এখন দেখছি সংবাদপত্র অফিসে জ্বালিয়ে দিচ্ছে। তো মানুষের মধ্যে এই প্রশ্নগুলো তৈরি হচ্ছে না? মানুষকে এই প্রশ্ন থেকে একটা সঠিক জবাব দিতে হবে। তো আমরা ব্যবসায়ী সিন্ডিকেটদের বিরুদ্ধে আমরা মানুষের ক্রেতাদের সুরক্ষা চেয়েছিলাম, কই ব্যবসায়ী সিন্ডিকেট তো দমন হলো না। ফলে এগুলো অনেক প্রশ্নের উত্তর দেওয়া দরকার ছিল এই 1.5 বছরে। 1.5 বছর অনেক বড় সময় নয়, কিন্তু একটা ভালো শুরু করার জন্য দারুণ সময় ছিল, সেই সময়টা এই সরকার কাজে লাগায় নাই। ফলে এগুলোকে আড়াল করবার জন্য এই ধরনের হয়তো কথা বলবে। আমরা মনে করি গণভোট গণমানুষের ভোট, তো ওটা গণমানুষের উপরেই ছেড়ে দেই। যেমন আজকে কিন্তু দুজন সরকারের উপদেষ্টা এই হ্যার পক্ষে প্রচারণা চালিয়েছেন, যে এই হ্যার পক্ষে যেন ভোট দেয় জনগণ, সেটি গেল। আমি নতুন একটি বিষয়ে যেতে চাই, যে বাংলাদেশের মিয়ানমার সীমান্ত বেশ অস্থির হয়ে পড়েছে, এবং বাংলাদেশের টেকনাফ সীমান্তের ওই পারে আরাকান আর্মি এবং রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ চলছে। সেই সংঘর্ষে কিন্তু বাংলাদেশের একটি শিশু আহত হয়েছেন এবং তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। তো মিয়ানমার সীমান্তের বিষয়ে তো বর্তমান সরকারের যে অবস্থান, এবং এ পর্যন্ত পররাষ্ট্র উপদেষ্টাই বোধহয় স্বীকার করেছেন যে 1.5 লাখের মতো নতুন করে রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছেন, এটা তাও 5-6 মাস আগের পরিসংখ্যান। তো বর্তমান সরকারের অবস্থানকে আপনি কতটুকু যুক্তিযুক্ত বলে মনে করেন, নাজিমুদ্দিন আলম? মিয়ানমারের সমস্যাটা তো আপনার এই রোহিঙ্গা আসার পর থেকেই এটা সমস্যাটা লেগেই আছে। কারণ মায়ানমার ওখানে যে গভর্নমেন্ট আপনার এখানে একটু আমার কাছে মনে হচ্ছে যে সরকারের কিছু ডিপ্লোম্যাটিক রোলটা আরও একটু হওয়া উচিত, আরও তৎপর হওয়া উচিত। যেমন জাতিসংঘ মহাসচিব এসেছিলেন গত বছর, তো রোজার মধ্যে, তো তখন ওনাকে পাশে নিয়ে প্রধান উপদেষ্টা কিন্তু বলেছিলেন যে আগামী ঈদ রোহিঙ্গা জনগোষ্ঠী নিজ ভূমিতে করবে। তো ঈদ তো চলে আসলো, একজনও কিন্তু ফেরত পাঠানো যায়নি। ফেরত পাঠানো যায়নি, এবং এটা আমাদের জন্য একটা বিরাট গলার কাটা। এটা আমাদের জন্য বিরাট সমস্যা। এরা এসে আমাদেরকে বিভিন্ন জায়গায় ওখানে সবসময় আমাদেরকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে, এবং সেখান থেকে অস্ত্র বিভিন্ন জায়গায় আপনার বিজনেস চলতেছে। আমাদের দেশের ভিতরে অভ্যন্তরে অস্ত্র আসতেছে, অবৈধ অস্ত্র বিক্রি হচ্ছে, এবং অস্ত্রের ব্যবসা চলছে, মাদক এই সমস্ত অনেকগুলো সমস্যার সৃষ্টি হচ্ছে আমাদের দেশের অভ্যন্তরে। আমাদের জন্য একটা বিরাট সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এবং আরাকান আর্মির লোকজন তো সশস্ত্র লোকজন বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়ছে। তো এটা আমাদের জন্য একটা বিরাট, এই জন্য আমি মনে করি যে আমাদের আশা করি আমরা একটা ইমিডিয়েট ইলেক্টেড গভর্নমেন্ট আসতে পরে একটা স্ট্রং গভর্নমেন্ট আসবে, জনগণের জবাবদিহিমূলক সরকার তৈরি হবে, এই সরকার এগুলো মোকাবেলা করতে পারবে। কারণ এই জন্যই আমরা যাতে আমাদের নির্বাচনটা ঠিকঠাকভাবে আল্লাহর ইচ্ছা হয়ে যায়, হলে পরে একটা ইলেক্টেড গভর্নমেন্ট আপনার সব দিক থেকেই আপনার পররাষ্ট্রনীতি, তারপরে যে কোনো জায়গায় আমরা খুব শক্তভাবে আমরা স্টেপ নিতে পারবো। আমাদের একটা মানে গভর্নমেন্টের ভিতরে একটা নীতিগতভাবে তাদের একটা মোরাল স্ট্রেংথ বেড়ে যাবে। এই স্ট্রেংথটা বেড়ে গেলে পরে আপনার জাতিসংঘ বলেন, বহির্বিশ্ব বলেন, সব জায়গায় আমরা এই সমস্ত বিষয়গুলো আমরা তুলে ধরতে পারবো। আর মায়ানমার ইচ্ছা করলেই
আমাদেরকে একেবারে ইয়ে করবে, সেটা সম্ভব হবে না আমি মনে করি। এই জন্য দরকার একটা ইলেকটেড গভর্নমেন্ট, জবাবদিহিমূলক সরকার। এই জিনিসগুলি আমাদের খুব চিন্তা করা উচিত প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির। তো সুতরাং আমাদের আগামী নির্বাচনটা যাতে সুষ্ঠুভাবে নির্বাচন হয়, সকলকে সহযোগিতা করা উচিত, এবং যাতে করে আমরা একটা ইলেকটেড গভর্নমেন্ট পাই জনগণের প্রত্যাশা অনুযায়ী। এটাই আমি ধন্যবাদ। আশা করি। রাজিকুজ্জামান, এই মিয়ানমার সীমান্তের সমস্যাটা কিন্তু সীমান্তে যে অস্থিরতাটা, রোহিঙ্গা সমস্যা তো আছেই, সীমান্তে অস্থিরতাটা গত 2 বছরে কিন্তু বেশ 2-3 বছরে বেশ প্রকট হয়েছে, এবং বাংলাদেশের সীমান্তের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। তো এই জায়গাটায় সরকারের অবস্থানটাকে আমরা ঠিক সেরকম দেখছি না, যে এদেরকে এই আরাকান আর্মি যে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়ছে, সশস্ত্র গোষ্ঠী ঢুকে পড়ছে, আরসা আছে, তো তাদেরকে দমন করার বিষয়ে, তাদেরকে নিয়ন্ত্রণের বিষয়ে সরকারের পদক্ষেপ আমরা যতটুকু দেখি যে খোলা চোখে, যে সেরকমটি নজরে পড়ছে না। তো আপনার কি মনে হয়? আমার মনে হয় সরকার চূড়ান্ত দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। বাগাড়ম্বর করাটাও কিন্তু একটা দায়িত্বহীনতা। আমরা এবারের ঈদে 1,80,000 রোহিঙ্গাকে ঈদ করতে মায়ানমারে পাঠাবো যে বললেন, বলার পরে কি ভূমিকাটা আপনি নিয়েছিলেন? বরঞ্চ আরও নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটল। আচ্ছা, তার মানে আপনারা কথা বলেই আপনার দায়িত্ব শেষ করতে চান, 1। 2 নম্বর হচ্ছে, যে কাজ আপনার করার কথা নয় সেই কাজগুলো আপনারা করতে যাচ্ছেন। এখন এই অঞ্চলটাকে কেন্দ্র করে একটা রাজনৈতিক অশান্ত পরিস্থিতি আছে মায়ানমারের অভ্যন্তরে, সেইটা আমাদের বিবেচনায় রাখা উচিত। কারণ আমরা কোনো দেশের অভ্যন্তরীণ কোনো ভূমিকা ক্ষেত্রে ভূমিকা পালন করবো না, এটা ঠিক, কিন্তু প্রতিবেশী দেশের অভ্যন্তরে কী হচ্ছে সে ব্যাপারে একটা খুব ভালো নজরদারি তো থাকা দরকার। ওইখানে 14টা নানা ধরনের গ্রুপের যে অন্তর্দ্বন্দ্ব, অন্তর্কলহ আছে, বিশেষ করে রাখাইন অঞ্চলটাকে কেন্দ্র করে কত ধরনের তৎপরতা আছে, যেহেতু সেখানে প্রধান খনিজ সম্পদ, সেখানকার বনজ সম্পদ, সেখানকার কৃষি সম্পদ এবং সমুদ্রকে কেন্দ্র করে যে ইয়েটা, তার উপর তো ওখানে বিদেশি বিনিয়োগ আছে, ওখানে চীনের বিনিয়োগ আছে, ওখানে ভারতের বিনিয়োগ আছে, ওখানে রাশিয়ার বিনিয়োগ আছে। ফলে তারাও তো চাইবে ওইখানকার পরিস্থিতিটা নিয়ে ভাবতে। আমাদের সীমান্ত লাগোয়া সেই জায়গাটা, আমাদের এগুলো একটু ভাবা দরকার না? আমাদের একটু বিবেচনায় রেখে সেই অনুযায়ী আমাদের নাকি খুব ইন্টারন্যাশনাল প্লেয়ার, বলতেন যে অনেকে বলতেন আমরা হচ্ছে আন্তর্জাতিক খেলোয়াড়, এবং আমাদের উপদেষ্টাদের অনেকেই আছে তো আন্তর্জাতিক মানের বাইরে থেকে আসা, তারা কি এগুলো নিয়ে একটু আন্তর্জাতিক ফোরামে কিংবা যেখানে যেখানে কথা বলে অন্তত সীমান্তটাকে শান্ত রাখা যায় সেই ভূমিকাটি পালন করতে পারতেন না? এই যে করেন নাই, তাদের নজরটা আসলে ওইদিকে ছিল না। যদি নজরটা ওইদিকে থাকতো তাহলে নিশ্চয়ই তারা করতে পারেন, তাদের সেই দক্ষতা যোগ্যতা আছে। এবং আমরা যেটা মনে করি, তারা মাঝে মাঝে এমন এমন কিছু কথা কিছু প্রতিবেশীদের সম্পর্কে বলেন, তাতে মনে হয় তারা ইনভাইট করেন যে প্রতিবেশীরা অশান্ত পরিস্থিতি তৈরি করুক। এটা কিন্তু কোনোভাবে কোনো কূটনৈতিক দক্ষতারও পরিচয় দেয় না, এমনকি এটা প্রতিবেশীদের প্রতি সৌজন্যমূলক আচরণেরও বহিঃপ্রকাশ ঘটায় না। ধরুন একটা মায়ানমারের কথা বাদ দিয়ে ভারত সম্পর্কে যত কথা বলে, এর মধ্যে তো আবার দেখলাম 50,000 টন চাল আমদানির ব্যবস্থা করা হচ্ছে। তাহলে এই ধরনের কথা বলার আগে ভাবতে হবে না আমার খাদ্যের চাহিদা কত, আমার পেঁয়াজের চাহিদা কত, আমার রসুনের চাহিদা কত, আমার কাঁচামরিচ লাগে কি না, আমার বিদ্যুৎ লাগে কি না? তাহলে সেই ক্ষেত্রে আমার দেশের আভ্যন্তরীণ সম্পদ আমি কতটুকু বাড়াতে পারি, কতখানি নিজেকে স্বাবলম্বী করে তুলতে পারি। আচ্ছা, গত 1.5 বছরের পরিকল্পনাগুলো এরকম ছিল? আমাদের কৃষিটাকে আরও উন্নত করার জন্য কী কী পদক্ষেপ নেব, বিদ্যুতের ক্ষেত্রে আমরা কী কী পদক্ষেপ নেব, আমরা কেন ডিপেন্ডেন্ট থাকব, কেন আমরা সুযোগ পেলেই দৌড় দিয়ে কারোর কাছে সাহায্যের জন্য হাত পাততে যাব? আমরা সুযোগ সন্ধানী হব না, বরঞ্চ আমরা সম্ভাবনাটাকে কাজে লাগাবো। যদি 1 বছরে এরকম একটা পরিকল্পনার দিকে দেশটাকে নিয়ে যাওয়া যেত, মানুষ ভাবতো যে অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা মর্যাদাশীল দেশে আমরা নিজেদেরকে রূপান্তরিত করতে পেরেছি, এবং আমরা সেই চেষ্টাটা করছি। একটা আত্মমর্যাদা সম্পন্ন জাতি সেই নিজের দেশকে রক্ষা করবে, বাইরের কেউ এসে আমাদের দেশকে রক্ষা করে দিয়ে যাবে না। ফলে সেই মনোভাবটা গড়ে তোলার চাইতে আমরা উত্তেজনা সৃষ্টি করার ক্ষেত্রে যতখানি পারদর্শী ছিলাম এবং উত্তেজনা সৃষ্টির ক্ষেত্রে যতখানি ভূমিকা পালন করেছি, আমাদের উৎপাদন বাড়ানোর ক্ষেত্রে সেই দায়িত্বটা পালন করিনি। আমরা কি আমাদের শ্রমিকদের দিকে নজর দিয়েছি? আমরা কি আমাদের কৃষকদের দিকে নজর দিয়েছি? যে শ্রমিক উৎপাদন করবে, যে কৃষক উৎপাদন করবে, সেগুলো নজর দেই নাই। ফলে দেখুন কি আন্তর্জাতিক পরিস্থিতি, কি জাতীয় পরিস্থিতি, কোনো ক্ষেত্রেই
আমরা কিন্তু গত 1.5 বছরে নজরটা নিজেদের দিকে পড়ে নেই, সবসময় মনে হচ্ছে বাইরের দিকে নজর রেখে হাঁটার পরিকল্পনা। এইটা আমাদের ওই মায়ানমারের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রেও কোনো ভূমিকা পালন করলো না, ইভেন ভারতের সঙ্গেও আমাদের কোনো সম্পর্কটাকে স্বাভাবিক রাখতে পারলো না। ফলে ভারতও এখন আমাদের উপর একটা খবরদারি করার যে জায়গাটা আছে সেটা আছে। আমরাও কিন্তু কখনো কখনো বাড়তি কথা বলে সেই খবরদারিটাকে যুক্তিসঙ্গত করে তুলতে চেষ্টা করছি। ফলে এগুলো একটু আমাদের বন্ধ হওয়া উচিত। সবচেয়ে বড় কথা, 18 কোটি মানুষের এই দেশ, ঢাকা শহরে 3,66,00,000 মানুষ বসবাস করে। পৃথিবীর অনেক দেশ আছে যে দেশে 3 কোটি জনসংখ্যাই নাই। সেই দেশটাকে কিভাবে আমি আরও ভালো করে গড়ে তুলব? এই দেশের মানুষ শুধু পেট নিয়ে জন্মগ্রহণ করে নেই, তার হাত আছে, তার মাথাও আছে। তার মাথাটাকে কাজে লাগাতে হবে, হাতটাকে কাজে নিয়োজিত করতে হবে। তাহলে এদেশের মানুষ তারা কখনো বোঝা হবে না, তারা সম্পদ হবে। এই পরিকল্পনা নিয়ে দেশটাকে এগোচ্ছে। যদি এগোয় তাহলে না বলবো যে প্রতিবেশীর সঙ্গেও আমি একটা শান্তিপূর্ণ অবস্থান রাখতে পারবো। নিজের পেটটা শান্ত থাকলে সে কিন্তু অন্যের সঙ্গে শান্তভাবে কথা বলতে পারে। নিজের দেশের মধ্যে অস্থিরতা থাকলে সে পার্শ্ববর্তী দেশের অস্থিরতা দ্বারাও প্রভাবিত হয়ে যেতে পারে। এই দিকটা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের দেখার ক্ষেত্রে শুধু ভুল বলবো না, এটা তাদের অযোগ্যতারও পরিচয় দিয়েছেন। জি, ধন্যবাদ। আমরা আজকে এখানেই শেষ করতে চাই। দর্শক, দেশব্যাপী শৈত্যপ্রবাহ চলছে, কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত। দিনের বেলা রোদের দেখা মিলছে না, অনেক সময় উত্তরে হাওয়া বইছে। এই অবস্থায় ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা বাড়ে। বিশেষ করে শিশু ও বয়োবৃদ্ধরা বেশি অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসকরা তাই সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন। সবাইকে এই বিষয়সহ সব বিষয়েই সাবধানতা অবলম্বন করা এবং সতর্ক থাকার আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। এনটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।